আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব দ্য প্যাট্রিয়ট এই কবিতাটি নিয়ে। এবং তোমাদের কবিতাটি শুরু করার আগে আমি প্রথমেই তোমাদেরকে বলে নিচ্ছি, তোমরা যদি আমার ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং ইউটিউব চ্যানেলটিকে নাম হলো নিউ ইংলিশ লিটারেচার। এটা দিয়ে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, অথবা স্নিগ্ধা হক লিখে সার্চ করলেই ইউটিউবে যে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন ভিডিওটি দেখে থাকো এবং তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করতে ভুলবে না। ফেসবুক গ্রুপের নাম হচ্ছে নিউ ইংলিশ লিটারেচার ভিডি। সো চলো আমরা ক্লাস শুরু করি। এই দি প্যাট্রিয়ট এই কবিতাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং হচ্ছেন একজন ইংরেজ কবি এবং উনি মূলত ভিক্টোরিয়ান যুগের কবি। তাহলে চলো প্রথমে আমরা রবার্ট ব্রাউনিং সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিই। এই হলো রবার্ট ব্রাউনিং। উনি 1812 সালে জন্মগ্রহণ করেন এবং 1889 সালে মৃত্যুবরণ করেন। রবার্ট ব্রাউনিং ওয়াজ অ্যান ইংলিশ poet and playwright whose mastery of dramatic monologue made him one of the foremost Victorian poets. এখন দেখো, রবার্ট ব্রাউনিং হচ্ছেন একজন ইংলিশ কবি এবং উনি কবিতা লিখত এবং প্লেরাইট বলতে এখানে নাটকও লিখেছেন উনি। এবং তার যে একটা মাস্টারি ছিল, তার একটা স্পেশাল গুণ ছিল, সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। উনি খুব অতি নাটকীয়তার সাথে যে কোনো একটা কিছু শুরু করতেন। এবং ড্রামাটিক মনোলগ নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তোমাদেরকে দেবো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লিটারি টার্মস। সো তোমরা আমার ইউটিউবে গেলেই চ্যানেলে গেলেই পেয়ে যাবে। এবং এই গুণটাই কিন্তু ওনাকে মূলত ভিক্টোরিয়ান যুগের কবিদের মধ্যে ওনাকে অন্যতম করে তুলেছিলেন। এবং তার যে কবিতা, হিজ পোয়েমস আর নোন ফর আয়রনি, প্রচণ্ড আয়রনিস ইউজ করতেন উনি। ক্যারেক্টারাইজেশন ছিল ওনার একদম অন্যরকম ধাঁচে ক্যারেক্টারাইজেশন ছিল। তার কবিতার মধ্যে প্রচুর ডার্ক হিউমার পাওয়া যেত, সোশ্যাল কমেন্টারি এবং সোশ্যাল যে সামাজিক যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আসলে উনি প্রচুর লিখতেন। হিস্ট্রিক্যাল সেটিং ছিল অ্যান্ড চ্যালেঞ্জিং ভোকাবুলারি, এবং তার যে ভোকাবুলারিগুলো ছিল সেগুলো ছিল একটু অন্যরকমের, চ্যালেঞ্জিং ছিল, ঠিক আছে, অ্যান্ড সেন্টেক্স। এবং রবার্ট ব্রাউনিং 1812 সালে 7 মে জন্মগ্রহণ করেন, লন্ডনের ওয়ালওর্থে জন্মগ্রহণ করেন এবং উনি মৃত্যুবরণ করেন 12 ডিসেম্বর 1889 সালে ইতালির ভেনিসে। এবং ওনার ওয়াইফের নাম হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। উনিও কিন্তু একজন মহিলা কবি ইংল্যান্ডের। এবং তোমরা আরেকটা কবিতা ওনার পড়েছ, হাউ ডু আই লাভ দি। এই কবিতাটি কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে রয়েছে এবং এটি লিখেছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। ওকে, এখন তোমাদেরকে ভিক্টোরিয়ান এজ সম্পর্কে একটু সামান্য একটু আমি ধারণা দিই, খুব বেশি বড় করব না। এখন ভিক্টোরিয়ান এজ বলত 1830 সালে রাজা চতুর্থ জর্জের মৃত্যু ঘটে এবং তখন কিন্তু কুইন ভিক্টোরিয়া ইংল্যান্ডের শাসন শীর্ষস্থানে উঠে আসেন। উনি মূলত তখনকার প্রধানমন্ত্রী হয়ে যান, ইংল্যান্ডকে শাসন করেন। এবং ইংল্যান্ড কিন্তু রানী ভিক্টোরিয়া আমলে প্রচণ্ড পরিমাণে উন্নতি লাভ করেছিল। বিশেষ করে যেটা আছে তোমার সিভিলাইজেশনের, যেটা নগর, যখন গ্রাম, ইংল্যান্ড ছিল আগে গ্রাম, যখন কুইন ভিক্টোরিয়া সিংহাসন আসন করলেন উনি কিন্তু পুরো যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ছড়িয়ে দিলেন। এবং এই শিল্প বিপ্লবের ফলে মানুষের কিন্তু আর্থিকভাবে, ইংল্যান্ডের মানুষ হয়ে উঠলো, আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠলো। কিন্তু এই আর্থিকভাবে সচ্ছল হতে যেয়ে মানুষ কিন্তু তার আত্মার যে প্রশান্তি সেটা হারিয়ে ফেললো। এখন এটাকে আমি এক্সাম্পল দিই। এখন যে বাংলাদেশের অবস্থাটা তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু ঠিক অনেক যেটা হচ্ছে নগরায়ন হচ্ছে, ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু মূল্যবোধ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা এগুলো কিন্তু কমে গিয়েছে। সো তখনকার ইংল্যান্ডে এরকম অবস্থা ছিল যে মানুষ টাকা ইনকাম করতে যে আশেপাশের মানুষের প্রতি যে ভালোবাসা সেগুলি তারা হারিয়ে ফেলেছিল। এবং এটা রবার্ট ব্রাউনিং খুব অপছন্দ করতেন এবং উনি মূলত এই দিকটা নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। চলো এখন আমরা
সামারিতে চলে যাই, দি প্যাট্রিয়ট কবিতা সামারিতে চলে যায়। এবং প্যাট্রিয়ট কবিতা কিন্তু একটি নাটকীয় কবিতা, যেটা আমি বলেছি ড্রামাটিক মনোলগ যেরকম ওরকম একটা চমকপ্রদ নাটকীয় কবিতা। এবং এই কবিতার যে একজন দেশপ্রেমিক ও জাতীয় এই কবিতার যে যেটা লিখেছেন বলেছেন কবিতাটি মনোভাব প্রকাশ করেছেন, একজন দেশপ্রেমিক মনোভাব প্রকাশ করেছেন। এবং এই কবিতায় কবি এখানে একজন দেশপ্রেমিক ও জাতীয় বীরদের প্রতি সাধারণ, ঠিক আছে সরি, কবি এখানে দেশপ্রেমিক ও জাতীয় বীরদের প্রতি সাধারণ জনগণের মনের পরিবর্তনশীলতা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সাধারণ জনগণ যেমন দেশপ্রেমিকদের সর্বোচ্চ শিখরে স্থান দিতে পারেন, তেমনি মাটিতেও মিশে দিতে পারেন। এটা এখানে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। বাংলাদেশে কিন্তু এখন ক্রিকেট নিয়ে একটা ক্রেজ কাজ করে। ধরো একটা তোমার ম্যাচে সাকিব আল হাসান খুব ভালো খেলা করেছেন, আমরা কিন্তু সাকিব আল হাসানকে মাথায় তুলতে 1 মিনিটও সময় নেব না, একদম মাথায় নিয়ে নাচানাচি, সাকিব আল হাসান একদম শ্রেষ্ঠ বীর, বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ খেলোয়াড়, শ্রেষ্ঠ সন্তান, এভরিথিং চলে। কিন্তু এর পরের ম্যাচে যদি সে কোনো কারণে কোনো রকম আউট না করে কোনো রকম রান না করে সে আউট হয়ে যায় বা খারাপ খেলে, দেন তার আর রক্ষা নাই, তাকে যতভাবে যত বকাবকি করা যায় এভরিথিং করা হয়। সো এইটাই কিন্তু মূলত এই কবিতার মূল উপজীব্য বিষয়। একজন দেশপ্রেমিককে যখন সে ভালো কাজ করে এসেছিল তখন জনগণ তার প্রতি কীরকম বিহেভিয়ার করেছিল এবং একটা ভুল বুঝির পর দেশপ্রেমিকের সাথে কী ধরনের ব্যবহার সে পায়, সেটাই নিয়ে আসলে এই কবিতাটি। সো তোমরা একটু কষ্ট করে এটা একটু পড়ে নিও এই সামারিটা। চলো এখন আমরা টেক্সটে চলে যাই। দেখো, it was roses, roses all the way, with myrtle mixed in my path like mad. The house roofs seemed to heave and sway. The church spires flamed, such flags they had a year ago on this very day. এখন এইগুলি কে লিখছে, এগুলি কে বলছে? এগুলি বলছে একজন দেশপ্রেমিক। যখন ওনার এক যুদ্ধ শেষ করে দেশে আসলেন তখন তাকে কিভাবে বরণ করা হলো সেটা আসলে এই জায়গায় প্রথমে বর্ণনা করছে। বলছে এটা ছিল রোজ, চারিদিকে ছিল গোলাপ গোলাপ, ফুল আর ফুল, পুরো রাস্তাটা জুড়ে। এবং এবং এই যে উইথ মার্টেল মিক্সড, এখানে মার্টেল হচ্ছে সুগন্ধি, পাগল করা সৌরভ মিশ্রিত সুগন্ধি লতা আর কি। পুরো রাস্তাটা সুগন্ধি লতা দিয়ে ভর্তি ছিল। দ্য হাউস রুফ সিম টু হিভ অ্যান্ড সেওয়ে, এবং এই যে হাউসগুলি এত পরিমাণ মানুষ ছিল, সব মানুষ সব ছাদে উঠে গিয়েছিল এবং মানুষরা তাদের পতাকা নিয়ে নাচানাচি করছিল। এবং অ্যাজ এ রেজাল্ট মানে যেই দেশপ্রেমিকের কাছে মনে হয়েছিল যে হাউস যে ছাদগুলি আছে ছাদগুলি পর্যন্ত মানে প্রচণ্ডভাবে ধোলা উঠা প্রবলভাবে তালে তালে উত্থিত ও পতিত হচ্ছে, অর্থাৎ নড়াচড়া করছে। দ্য চার্চ স্পায়ার্স ফ্লেম, সাচ ফ্ল্যাগ দে হ্যাড, এবং তো মনে হচ্ছে তাদের মনে হচ্ছে গির্জার মোচার মতো চূড়া, মানে যে গির্জার যে চূড়া সেটাও মনে হচ্ছে যে ফ্লেমড হয়ে আছে। মানুষজন পতাকা টতাকা নিয়ে সব কিছু নিয়ে উপরে যে এত পরিমাণ তারা সেলিব্রেট করছিল যে দেশপ্রেমিক দেশে আসবে, উনি এত মানে ভালো যুদ্ধ করে এসেছেন বা ভালো কাজ করে এসেছেন, এবং মানুষজন এত পরিমাণ এক্সাইটেড ছিলেন। তারা পতাকা নিয়ে বিভিন্ন কালারফুল পতাকা নিয়ে ছাদে উঠে গেল এবং উঠে যে প্রচুর পরিমাণে লাফালাফি করছিল। সো এত পরিমাণ লাফালাফি করছিল যে কবির কাছে মনে হয়েছিল, যে দেশপ্রেমিকের কাছে মনে হয়েছিল যে ছাদটা বুঝি নড়াচড়া করছে। এবং ওইখানে বুঝি যে গির্জার চূড়াগুলিও মনে হচ্ছে যে একদম গির্জার চূড়াগুলিও মনে হচ্ছে যে প্রজ্বলিত হয়ে আছে, যে পতাকা যেন পতাকা নিয়ে তখন যারা দাঁড়িয়েছিল তখন মনে হচ্ছে গির্জার চূড়াগুলো একদম চকমকে হয়ে আছে। ঠিক আছে, এই ইয়ার এগো অন দিস ভেরি ডে, মানে এই দিনে। কিন্তু এখন এটা কবি কি বলছেন, 1 বছর পরে কিন্তু কবি মনে করছেন যে 1 বছর পরে কবির কাছে মনে হচ্ছে এই দিনে এই অবস্থা ছিল। ঠিক আছে, the air broke into a mist with bells, the old walls rocked with the crowd and cries. এখনো কবি সেই আগের বর্ণনা করছেন, এবং বাতাসে এত পরিমাণ চিৎকার চেঁচামেচি ছিল যে মনে হচ্ছিল যেমন মিস্ট বলতে এখানে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ যদি তোমার থাকে তখন যেরকমভাবে আসলে একটা বেল বাজালে যেরকম, মানে ঘণ্টাধ্বনি বাজালে, গির্জার ঘণ্টাধ্বনি বাজালে যেরকম মানে ভেদ করে সব কিছু ভেদ করে আমাদের কানে চলে যায়, সেরকমভাবে মনে
মনে হচ্ছিল যে মানুষের চিৎকার চেঁচামেচি এত পরিমাণ ছিল যে আসলে মনে হচ্ছে যে পুরো আবহাওয়াটা বা পুরো বাতাসে শুধুমাত্র মানুষের চিৎকার চেঁচামেচি। দ্য ওল্ড ওয়ালস রকড উইথ দ্য ক্রাউড অ্যান্ড ক্রাইস, এবং তা মানে যে দেশপ্রেমিকের কাছে মনে হয়েছিল যে পুরানো ওয়ালগুলি হয়তো মানুষের চিৎকার চেঁচামেচিতে ভেঙেই যাবে, এত পরিমাণ মানুষ উন্মাদ ছিল। হ্যাড আই সেইড গুড ফ্লক মেরি নয়েস রিফেলস বাট গিভ মি ইউর সান ফ্রম ইউন্ডার স্কাইস। এখন কবি বলছেন, আমি বলেছিলাম হে সভ্যগণ, গুড ফ্লকস, বন্ধ করো এই হইচই, বাট গিভ মি ইউর সান ফ্রম ইউন্ডার স্কাইস। এবং কবি কিন্তু এখানে বলছে যে ওই যে আকাশ থেকে আমাকে আলো এনে দাও। দে হ্যাড আনসার্ড অ্যান্ড আফটারওয়ার্ড হোয়াট ইলস, এবং তখন তারা আনসার করেছিল এরপরে আরও কিছু কি চাও। অর্থাৎ কবি এখানে যে দেশপ্রেমিক আসলে এখানে বুঝাচ্ছেন যে তার এত পরিমাণ জনপ্রিয়তা ছিল, তার এত পরিমাণ ভালোবাসা ছিল যে সে বলেছিল যে ওই আকাশ থেকে আমাকে সূর্য এনে দাও, মানে যে বলেছিল। এবং এটা শুনে তারা হেসেছিল এবং তারা বলেছিল যে তুমি কি আরও কিছু চাও। এই পরিমাণ এই লাইনটা আসলে কবি ইউজ করেছেন এই কারণে যে তার প্রতি যে মানুষের ভালোবাসা ছিল সেটা বোঝানোর জন্য কবি আসলে এই লাইনটাকে ইউজ করেছিলেন। Alack, Alack, it was I who leaped at the sun to give it my loving friends to keep. এখন কবি আফসোস করে বলছেন, হায় রে, আমি ধাবিত হয়েছিলাম, তারা তো আর ধাবিত হয়নি, আমি সূর্যের দিকে ধাবিত হয়েছিলাম। ঠিক আছে, তাদের জন্য আর কি, তাদেরকে উপকার করার জন্য, তাদের কাজ করে, তাদের ভালো থাকার জন্য আমি সূর্যের দিকে গিয়েছিলাম আমার জীবনের রিস্ক নিয়ে। টু গিভ ইট মাই লাভিং ফ্রেন্ডস টু কিপ, এবং পরম বন্ধু থেকে, এবং সূর্যের দিকে ধাবিত হয়ে যে কাজটা আমি করেছিলাম সেটা আমার ফ্রেন্ডকে দিয়েছিলাম রাখার জন্য, যে তুমি রাখো, আমার পরম বন্ধুকে রাখতে দিয়েছিলাম। নট ম্যান কুড ডু, হ্যাভ আই লেফট আনডান, মানুষ যা করতে পারে না আমি কি তা অসমাপ্ত রেখেছি। মানে মানুষ যে কাজটা করতে পারে না আমি আমার জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু সেই কাজটা করেছি। অ্যান্ড ইউ সি মাই হারভেস্ট হোয়াট আই রিপ, এবং তুমি দেখতে পাচ্ছ আমার কৃতিকর্ম যা আমি অর্জন করেছি। দিস ভেরি ডে নট নাও এ ইয়ার ইজ রান, এবং এই অতিবাহিত বর্ষের ঠিক একই দিনে যেটা ছিল আমি মানুষের জন্য এত কিছু করতে গিয়েছি যেটা মানুষের পক্ষে করা পসিবল না, সেটা আমি করেছি এবং তোমরা এখন আমার কৃতি দেখতে পাচ্ছ। এবং এই দিনে যেটা 1 বছর আগের ঠিক এই দিনে আমি সেটা কমপ্লিট করেছিলাম। নাও এখন কবি কিন্তু এখন যে 1 বছর আগের কাহিনী ছিল এগুলি, এখন যেটা যে 4th স্টেঞ্জা শুরু হবে বর্তমান সময়কে কেন্দ্র করে। দেয়ার্স নোবডি অন দি হাউস টপস নাও, এখন কোনো মানুষই নেই হাউস টপসে, মানে উপরে ছাদে। জাস্ট এ ফ্যালসাইড ফিউ অ্যাট দ্য উইন্ডো সেট, কিছু মানুষ, জরাগ্রস্ত মানুষ দাঁড়িয়ে আছে জানালার পাশে। For the best of the sight is all allow at the shambles gate or better yet, তারা দাঁড়িয়ে আছে সেই দৃশ্যটা দেখার জন্য যেখানে সবাই গিয়েছিল at the shambles gate। এখন shambles gate মানে কি? shambles gate হচ্ছে ব্যাপক হত্যালীলা স্থান হিসেবে পরিচিত, মানে যেখানে আসলে বধ্যভূমি বলা হয়, যেখানে মানুষকে নিয়ে ফাঁসি দেওয়া হয় বা দণ্ড দান করা হয়, সেটাকে বলা আসলে shambles gate। মানুষজন দাঁড়িয়ে আছে সেই দৃশ্যটা দেখার জন্যে যে কবিকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে বধ্যভূমিতে কবির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, ঠিক আছে। or better yet by the very scaffolds foot I throw, অথবা প্রাণদণ্ডের উঁচু মঞ্চ, এটা স্ক্যাফোল্ড ফুড হচ্ছে প্রাণদণ্ডের উঁচু মঞ্চটি যেটা আমি মনে করি। I throw, I go in the rain and more than needs a rope cuts both my wrist behind, আমি পবিত্র হয়ে গেলাম। গো ইন দ্য রেইন বলতে আসলে কবি মানে যেখানে দেশপ্রেমিক আসলে জানে যে সে আসলে কোনো দোষ করেনি, কিন্তু তাকে মানুষ ভুল বুঝেছে এবং সেই অর্থে যেহেতু তাকে শাস্তি দেওয়া হচ্ছে এই পৃথিবীতে, সো উনি আসলে পবিত্র হয়ে এখন মৃত্যুতে যে উনি যে মৃত্যুবরণ করবেন, যে শাস্তিটা পেয়ে যাচ্ছে, বিনা দোষে শাস্তি পেয়ে যাচ্ছে, সো উনি কিন্তু আসলে এখন পবিত্র হয়ে যাচ্ছে, ঠিক আছে।
মোর দেন নিডস, যেটা প্রয়োজন ছিল না তারপরেও উনি আসলে সেই শাস্তিটা ভোগ করে আরও অনেক বেশি পবিত্র হয়ে যাচ্ছেন। এ রোপ কাটস বোথ মাই রিস্ট বিহাইন্ড, এবং একটি দড়ি আমার হাত পিছনে বাঁধা, আমার পিছনের কবজিগুলি মনে হচ্ছে কেটে যাচ্ছে, এত শক্ত করে বাঁধা। অ্যান্ড আই থিঙ্ক বাই দ্য ফিল মাই ফরহেড ব্লিডস, এবং আমি ভাবছি, এমনটা আমার মনে হয়েছে যে আমার কপাল থেকে রক্ত ঝরছে। ফর দে ফ্লিং হুভার হ্যাজ এ মাইন্ড স্টোনস অ্যাট মি ফর মাই ইয়ার্স মিসডিডস। ফর দে ফ্লিংস, অথবা তাদের মনে হচ্ছে রক্তপাত হচ্ছে, তাদের কেউ কেউ তাদের আঘাতে, তাদের কেউ কেউ বিদ্বেষ পোষণকারী, অর্থাৎ তাদের কেউ কেউ আছে এখানে বিদ্বেষ পোষণকারী। ফিলিংস মানে ফর দে ফিলিংস, তারা যেহেতু সজোরে আমার প্রতি আঘাত করছে, এবং তাদের মধ্যে কেউ কেউ আছে বিদ্বেষ পোষণকারী, যারা নির্দ্বিধায় আমার শরীরে আঘাত করছে, এবং আমার গত বছরের মিসডিডের জন্য, অর্থাৎ মানুষ যেটা আসলে কবিকে ভুল মনে করছেন, সেই কৃতকর্মের জন্য কবিকে আসলে তার শরীরে তারা আঘাত করছে। দাস আই এন্টায়ার্ড অ্যান্ড দাস আই গো, এভাবে আমার উত্থান এবং এভাবে আমার পতন। ইন ট্রায়াম্পস পিপল হ্যাভ ড্রপড ডাউন ডেথ, প্রচুর বিজয়ের মধ্যেও মানুষ কিন্তু আসলে মৃত্যুমুখে পতিত হয়। পেড বাই দ্য ওয়ার্ল্ড হোয়াট ডস্ট দাও উই মি, এখন বলছে যে ধরণী শোধ করেছে তার ঋণ, এখন পেড বাই দ্য ওয়ার্ল্ড, এবং এই যে ধরণী তার দ্য হোয়াট ডস্ট দাও উই মি, এবং ধরণী শোধ করেছে তার ঋণ, তুমি কি ঋণী? এখানে আসলে গড আমাকে জিজ্ঞেস করছে আমি কি ঋণী। গড মাইট কোশ্চেন, গড আসলে কোশ্চেন করতে পারতো, নাও ইনস্টেড, কিন্তু তার বদলে ইটস গড শেল রিপে, এখন গড আমাকে এটা কোশ্চেন করতে পারতো, কিন্তু গড আমাকে কোশ্চেন করছে না, কারণ গড যেহেতু জানে, বরং গডই আমার প্রতি হয়ে উনি বরং আসলে এখানে রিপে বলতে উত্তর দিবেন, গডই উত্তর দিবেন, যেহেতু আমি নির্দোষ, এখানে গড নিজেই জানে এবং গড নিজেই উত্তর দেবেন যে আসলে কি আমি কি ছিলাম সেটা গড নিজেই জানেন। আই এম সেফার সো, এখন বলছে তাহলে আমি অনেক বেশি নির্ভর, আমি অনেক বেশি নিরাপদ, যেহেতু গড নিজেই জানেন যে আসলে আমি ভালো ছিলাম, আমি কারো কোনো ক্ষতি করিনি এবং ভালো কাজ করেছি। সো এটা আসলে কবি এই জায়গায় বলেছেন যে তাই আমার কোনো টেনশন নেই, আমি যদি মৃত্যুবরণ করি তাতে কি হয়েছে, এই পৃথিবীতে আমার ভালো কর্মের জন্য যদি আমি যদি পুরস্কার নাও পাই, গড তো আমাকে অবশ্যই পুরস্কার দেবেন। সো এই ছিল এই কবিতাটি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, এবং তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।